খুব সহজে বিত্তবান হওয়ার রাস্তা হচ্ছে অপরাধ জগৎ, কিন্তু এই অপরাধ জগৎ কখনোই চিরস্থায়ী নয়। অপরাধ ও অপরাধী একদিন না একদিন ধরা পড়বেই, আসতেই হবে তাকে আইনের আওতায়। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের পর্বের নাম অপরাধ জগৎ। গ্লাভস দিয়ে যাও। শোনো, এই ফরেন্সিক টিমকে খবর দাও, আর ওই এখানে তুমি আলামতগুলো একটু সংগ্রহ করো আর লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো, ঠিক আছে? আচ্ছা, তুমি যা বলছো এটা কি সত্যি? তোমার কি মনে হয় আমি সবসময় ইয়ার কি ঠাট্টা তামাশা করি? আর এটা সিরিয়াস ম্যাটার নিয়ে ঘটনাটা আসলেই সত্যি। না তা না, কিন্তু নোহার খুন হয়েছে আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস আসলে কারোই হচ্ছে না, এটা সত্যি ঘটনা। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিন্তু খুনটা কে করেছে বলো তো? পুলিশ দেখছে, সবাইকে সন্দেহ করছে পুলিশ। ইনভেস্টিগেশন পুলিশ করছে, দেখা যাক কি হয়। আচ্ছা, খুনটা ওনার স্বামী করেনি তো? হতে পারে, সন্দেহের তালিকা ওনার স্বামীও আছে, আমি আছি, তুমি আছো। মানে আসলে ইনভেস্টিগেশনের বিষয়, পুলিশ সবাইকে সন্দেহ করছে, কাউকে তেমন পাচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা বাদ দাও, চলো ওখানটা গিয়ে বসি। এসব Dekho, Mr. Shiab, we are really sorry for your loss. I know this is not a high time, but তদন্তের স্বার্থে আপনাকে আমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, এই কারণেই আসলে আমার এখানে আসা। বুঝতে পারছি। আচ্ছা, আপনি এবং আপনার স্ত্রী ছাড়া কি আপনাদের বাসাতে আর কেউ থাকে অথবা কেউ যাতায়াত করে? ঢাকা শহরে আমাদের পরিচিত আপনজন বলে আসলে কেউ নেই। দেখুন, প্রাথমিক ইনভেস্টিগেশন আমরা যতটুকু বুঝতে পারছি যে আপনার স্ত্রীকে হত্যা করা হয়েছে। কে বা কারা করতে পারে বলে? কিন্তু কেই বা করবে, আর কেনই বা করবে? No problem. আমরা দেখব। আচ্ছা, আপনার স্ত্রী যেদিন খুন হয় সেদিন আপনি কোথায় ছিলেন? আমি অফিসে ছিলাম। কি দেখলেন অফিস থেকে এসে? অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো অফিস শেষ করে বাসায় এসে দেখি বাসার মেইন ডোর খোলা। নুহা বলে ডাক্তার ডাক্তার সঙ্গে ভিতরে যাই, ভাবলাম সে ঘুমিয়ে আছে। নুহা, নুহা কই গেল? দরজা খোলা কেন? নুহা, নুহা কোথায় তুমি? নুহা, দরজা খোলা কেন? নুহা, নুহা, কি হয়েছে তোমার? নুহা, তুমি কথা বলছো না কেন? নুহা, তুমি কথা বলো প্লিজ। কি হয়েছে তোমার? কে কি করলো? নুহা, কথা বলছো না কেন? তারপর আমি আপনাদেরকে ফোন করি আর আমার পাশের বাসা থেকে প্রতিবেশীদেরকেও ডেকে নিয়ে আসি। দেখুন, আপনি এবং আপনার স্ত্রী ছাড়া আপনাদের বাসা থেকেও থাকে। আমরা যেখানে বডি পেয়েছি সেখানে কোনো অন্যরকম কোনো সাইনও আমরা দেখি, কোনো ডাকাতি অথবা কোনো চোরাচুরি, নাথিং। কি মনে হয় আপনার, কে খুন করতে পারে আপনার স্ত্রীকে? কোনো শত্রু? সেটা তো আমার কোশ্চেন। কারা করতে পারে এই খুন, আর কেনই বা করবে? ডোন্ট গেট মি রং, বাট
পারিবারিক কোনো কলহ অথবা অন্য কোনো কারণে আপনি আপনার স্ত্রীকে খুন করেন? আপনি কি কথা বলছেন? আমি কেন আমার স্ত্রীকে খুন করতে যাব? দেখুন, এরকম অনেক ঘটনাই ঘটে। মানসিক ভারসাম্য হারিয়ে আপনি আপনার স্ত্রীকে খুন করতেই পারেন। ইটস নট এ বিগ ডিল। আমরা এরকম অনেক কিছুই দেখেছি। অফিসার, আপনার ধারণা একদম ভুল। আমার আর আমার স্ত্রীর মধ্যে কখনো কোনো ঝগড়াই হয়নি, আর এমন কোনো কারণই ছিল না যে আমি তাকে খুন করব। আপনার খোঁজ নিয়ে দেখুন, যেই দিনটি এই ঘটনাটা ঘটেছে পুরোটা দিন আমি অফিসেই ছিলাম। দেখুন, অপরাধী অপরাধ করার জন্য বিভিন্ন ধরনের ফাঁকফোকর খোঁজে, যা স্বাভাবিক মানুষের মাথায় আসে। উই হ্যাভ সিন ওয়ার্স। অফিসার, আমি বারবার আপনাকে বলছি, খুন আমি করিনি, আর আমার স্ত্রীকে খুন করার মতো মানুষ আমি নই। আপনার কথা মানছি। তাহলে বলুন, আপনার কি কাউকে সন্দেহ হয়? কারণ এরকম একটি ঘটনা যেহেতু ঘটেছে, তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। আচ্ছা, আপনার স্ত্রীর কি কারোর সাথে কোনো সম্পর্ক ছিল? আছে একজন, আমাদের প্রতিবেশী। আমি প্রায় তাকে আমার স্ত্রীর সাথে দেখতাম। পছন্দ তো না লোকটিকে, আমার সহ্যই করতে পারতাম না। তাকেই আমার সন্দেহ। কি নাম তার? তার নাম জামিন। আমাদের পাশের ফ্ল্যাটেই থাকতো। প্রথম পাত্তা দিইনি আমি, কিন্তু ধীরে ধীরে আমার সন্দেহ বাড়তে থাকে, এবং ঠিক তার উপরে। কি ব্যাপার, আজকে বিকেল শেষ না হতে তুমি অফিস থেকে চলে এলে যে? তুমি কোথায় গিয়েছিলে? মানে? মানে আর কি, বাসার বাইরে তুমি কোথায় গিয়েছিলে? ও আহ, আমি একটু শপিং এ গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন কেন? শপিং এ? তা আবার অন্য কারোর সাথে, রিক্সা করে? দেখো, তুমি বিষয়টা যেভাবে দেখছো আসলে তা ঠিক না। আমি জাস্ট শপিং শেষ করে রাস্তায় দাঁড়িয়েছিলাম, কোনো রিক্সা পাচ্ছিলাম না। আর ঠিক তখনই জামিল ভাই একটা রিক্সা করে আসছিলেন। তো উনি নিজেই আসলে ওনার রিক্সাটা আমার জন্য ছেড়ে দিতে চাচ্ছিলেন। তো আমি ভাবলাম যে একই বাসায় যেহেতু থাকি, একসাথে আসতেই পারি। তাই আসলে ওনার সাথে চলে এলাম পরে। বাহ, কি সুন্দর গল্প সাজালে। ঢাকা শহরে তো রিক্সার অভাব পড়ে গেছে, আর সেজন্য সেই রিক্সার অভাব পূরণের জন্য আমাদের মহান জামিন ভাই আপনাকে লিফট দিতে এসেছে। দেখো, তুমি কিন্তু বিষয়টা অন্যভাবে দেখছো। আমি দেখছি বিষয়টা অন্যভাবে। আমার তো মনে হয় আমার অবর্তমানে আর কি কি না হয় এখানে। মুখ সামলিয়ে কথা বলো। সবাইকে নিজেদের মতো চরিত্রহীন মনে করবে না। আর হ্যাঁ, আমার ব্যাপারে কোনো আজেবাজে কথা বলার আগে আয়নায় গিয়ে নিজের মুখটা দেখে এসো, যাও। আর জামিল ভাই, আপনি সাথে? না, এমনি আসলাম সাথে। আচ্ছা, আপনার হাজবেন্ড এমন কেন? সে সবাইকে নিজের মতো ভাবে তো, তাই। কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে? না প্লিজ, রাগারাগি করে না। এই পরিস্থিতিতে আপনাকে ঠান্ডা থাকা উচিত। কারণটা হচ্ছে কি, দেখেন, আমার মতো একটা অচেনা লোকের সাথে আপনার কথা বলাটা বন্ধ করে দেওয়া উচিত। শুধু আপনার সংসারে অশান্তি করা কি ঠিক হচ্ছে? না, বিষয়টা তা নয়। ওর চিন্তা ভাবনাই না কেমন যেন নোংরা হয়ে গেছে। না, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমার নিজের কাছেই খারাপ লাগছে। কেনই বা মানে আপনি দেখেন, মানে আমি চাই না আসলে সত্যি কথা বলতে। আপনাদের আমার নিয়ে আপনাদের কোনো গন্ধ নেই। না ঠিক আছে, কথা বন্ধ করলে কথা বন্ধ, ওইটা একটা আলাদা বিষয়। কিন্তু সে আমার ব্যাপারে এরকম চিন্তাই বা কিভাবে করলো? আপনি চিন্তা করেন ব্যাপারটা। না, আমার তো দেখে তাই মনে হয় না, কিন্তু হতেই পারে। আপনি দেখতে সুন্দরী, এটা একটা রিস্ক তো থেকেই যাচ্ছে। তাই বলে বিশ্বাস থাকবে না?
এত কিছুর পরও তাদের যোগাযোগ থেমে থাকেনি। আচ্ছা, এই বিষয়টিকে আপনি কাউকে জানিয়েছেন? আই মিন আপনার শ্বশুর বাড়ির কাউকে অথবা আপনার কাছের কেউ? ঘরের কথা আমি কিভাবে বাইরের মানুষকে বলি, তাই কাউকে জানানো হয়নি। বুঝতে পারছি। জামিলের সাথে কি কথা বলেছিলেন এই বিষয়ে? ওর সাথে আমার কখনো কথা হয়নি। আমি ওকে অনেক ঘৃণা করতাম। তবে হ্যাঁ, আমি ওর কাছের লোকদের খোঁজ নেওয়া শুরু করলাম এবং খোঁজ নিয়ে জানতে পারলাম ওর একটা গার্লফ্রেন্ড আছে। সেই গার্লফ্রেন্ডের সাথে আপনি কথা বলেছেন? জি। কি কথা হলো? একদিন আমি তার সাথে যোগাযোগ করি। আপনি শিহাব? জি, আমি শিহাব। আমি সাবিহা। ও, প্লিজ বসুন। থ্যাংক ইউ। আপনি আমার সাথে দেখা করতে চাইছিলেন, কেন জানতে পারি? আসলে আমি খুব নিরুপায় হয়ে আপনাকে বলেছি এখানে আসতে, আর দেখা করতে চেয়েছি এই কারণে। আমি আসলে ঠিক বুঝতে পারছি না, একটু বিষয়টা খুলে বলবেন? আমার জানা মতে জামিনের সাথে আপনার প্রেমের সম্পর্ক, তাই না? জি। আপনি জামিলকে কিভাবে চেনেন? আমি আর জামিল একই বিল্ডিং এ থাকি। সে আমার পাশের ফ্ল্যাটে থাকে। বেশ কিছুদিন ধরে একটা ব্যাপার খেয়াল করছি, আমার স্ত্রীর সাথে জামিলের একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে, আর ব্যাপারটা আসলে ঠিক ভালো যাচ্ছে না। সমাজে আমার একটা মান সম্মান আছে, মানুষজন এসব নিয়ে অনেক কথা বলছে। আপনি কিছু একটা বলুন। কি বলছেন কি এসব? দেখুন, বিষয়টা আমার জন্য যেমন অসম্মানের, একই সাথে কষ্টের। আসলে আমি আপনাকে একটা কথা দিচ্ছি যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব জামিলকে এরপর থেকে ফেরাতে এবং এটা সমাধান করতে। আপনিও কাইন্ডলি আপনার স্ত্রীকে বোঝান এবং তাকে এরপর থেকে ফিরিয়ে আনুন, প্লিজ। জি, I will try that. থ্যাংক ইউ। আমি আজ উঠি তাহলে। এরপর বেশ কিছুদিন চলে যায়। মাঝে শুনি জামিনও নাকি বাসা ছেড়ে চলে যায় অন্য কোথাও। আমি তো স্বস্তির নিঃশ্বাস ছাড়ি। কিন্তু এর মধ্যেই ঘটনাটা ঘটে গেল। অবশ্যই জামিল সন্দেহজনক। আমরা তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করব। আপনার কাছে জামিলের নাম্বার আছে? No, officer, sorry, I don't have his number. নো প্রবলেম, উইল টেক কেয়ার অফ ইট। যাই হোক, আমাদেরকে না জানিয়ে ঢাকার বাইরে অথবা দেশের বাইরে কোথাও আপনি আপাতত যাবেন না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে লাশ আমরা হস্তান্তর করে দেবো আপনার কাছে। জি অবশ্যই অফিসার। আর এই কেসে যদি আমি কোনো সহযোগিতা করতে পারি, প্লিজ let me know. আই উইল। আপনি এখন আসতে পারেন। Thank you. গৃহবধূ নুহা হত্যা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার স্বামীকে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে একটি নাম, যে নামটি সন্দেহজনক, আর সেই নামটি ছিল তাদের প্রতিবেশী জামিলের। পুলিশের হাতে নুহা হত্যা মামলার তেমন কোনো তথ্য উপাত্ত এখন পর্যন্ত নেই। পুলিশ সন্দেহভাজনদেরকে জিজ্ঞাসাবাদ করছে। মিস্টার জামিল, আপনি এবার সাথে কতদিন ছিলেন? তা তো বছরখানেক। লম্বা সময়। এক বছরে কত কিছু পরিবর্তন হয়ে যায়, তাই না? জি, মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, নুহা যেদিন খুন হয় সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন আমি খুব সকালবেলা আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। আমার কিছু টাকা লাগতো, ওর কাছে ধার করতে গেছিলাম। দেখুন, আমাদের কাছে একটি ইনফরমেশন আছে যা আপনার পছন্দ নাও হতে পারে। নুহার সাথে আপনার একটি সম্পর্ক ছিল, কথাটা কি ঠিক? এটা আপনি বলতে পারেন, কারণ আমরা একই অ্যাপার্টমেন্টে থাকতাম, তো পাশাপাশি ফ্ল্যাট, তো প্রতিবেশী হিসেবে একটা রিলেশন তো আমাদের মধ্যে ছিলই। তা থাকতে পারে, কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু আরেকটু বেশি ছিল। আমার মনে হচ্ছে যে আপনাদের কাছে যে ইনফরমেশনটা আছে এটা মনে হয় কোথাও কোথাও কোনো ভুল ইনফরমেশন আছে মনে হয়। তাহলে কি সম্পর্ক ছিল? আমরা একই অ্যাপার্টমেন্টে ছিলাম, পাশাপাশি ফ্ল্যাট, প্রতিবেশী হিসেবে যে রিলেশনটা থাকা দরকার ওরকম রিলেশন ছিল। দেখুন, সন্দেহ করার মতো যদি কিছু থেকে থাকে তাহলে সন্দেহ করাটা তো স্বাভাবিক, তাই না? আসলে ওনার স্বামী একজন দুর্বল চিত্তের মানুষ ছিলেন, আর হয়তোবা সেই দুর্বলতা থেকেই উনি আমাকে সন্দেহ করতেন। সত্যি কথা বলতে কি অফিসার,
আমাদের মধ্যে এমন কিছুই ছিল না। দুর্বলতা একটু বুঝিয়ে বলুন। ওনাদের ফ্যামিলিতে আসলে অনেক প্রবলেম ছিল, বিশেষ করে ওনাদের পরিবারে একটা কাজের মেয়ে ছিল যে ওদের কাজ করতো, ওকে প্রচন্ড রকম মানসিক টর্চারিং করতো ওনারা। মানে যদি বলি শারীরিক নির্যাতন থেকে শুরু করে সব কিছুই, ধরেন এই যেটা হয় আর কি আমাদের এখানে, আমাদের সোসাইটিতে যা হয়, একটা গরিব মেয়ে কাজ করে, মারধর, এই সেই হ্যান ত্যান। একদিন মেয়েটা বেরিয়ে যায়, আমার সাথে বাইরে দেখা হয়, তারপরে কি ব্যাগ নিয়ে কই যাও? আমার চাকরি থেকে বাই করে দিছে, তাই আমি বাড়ি যাইতেছি গা। চাকরি থেকে বাইর করে দিয়েছে? চাকরি থেকে বাইর করছে কেন? কি করছো তুমি? আমার কোনো দোষ ছিল না। দোষ না থাকলে কে কাকে চাকরি থেকে বাইর করে দেয়? হুম, তুমি ওটা বলতে পারো, সত্যিটা বলো। আমি তাহলে তোমার অন্য কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করে দেবো, অসুবিধা নেই, সমস্যা নেই, বিশ্বাস করতে পারো। আমি বলো কি হয়েছে, বলো। হ্যাঁ বলো বলো বলো। কালকে ভাই ভাবি মার্কেটে গেছিল, আচ্ছা, ভাইয়ের ছোট ভাই জিহাদ আমার সাথে। কি অবস্থা তোর? কি করছিস? ভাইয়া বাসায় আসছে? ভাইয়া আসছিল, আইসা বাপের নিয়ে আবার একটু মার্কেটে গেছে। কইছে তাহলে এখন রাইতে একটু দেরি হইব, আপনারা খায়া নিতে কইল। ও আচ্ছা, তাই না? আচ্ছা শোন, তোমার জন্য এক গ্লাস পানি আইতো। আচ্ছা বল। ভাইয়া আপনার পান। সালমা শোন, জি ভাইয়া। কি করতেছেন? তোর আমার ভালো লাগে। আপনি এটা কি করছেন? আপনি হাত ছাড়েন না। তোর আমার ভালো লাগে। দেখ, কেউ দেখবে না, কেউ দেখবে না, ভাই ভাবি বাসায় নেই। আমি কিন্তু চিৎকার করবো, আপনি আমার হাত ছাড়েন। আরে তুই না বললে কেউ জানবে না। বললাম না আপনি আমার হাত ছাড়েন। আরে চিৎকার করবে কেন? তোকে আমি অনেক টাকা দিব। আপনার টাকা লাগবে না। অনেক টাকা দিব, প্লিজ। তুই কথা বলিস না, চুপ চল। কথা বলিস না। ভালো হয়েছে না, সব কেনাকাটা হয়ে গেল আজকে। অনেক শপিং হয়ে গেছে। সালমা, দরজা এরকম খোলা রেখেছিস কেন তুই? সালমা, আই কি হয়েছে তোর? সালমা, কে করেছে তোর সাথে এমন, বলবি তো? জিহাদ ভাই আমার সাথে। জিহাদ? হ্যাঁ, তোমার ভাই জিহাদ। আমি জানতাম আপনি কিছু একটা করবে। কতবার তোমাকে বলেছি, তুমি তো আমার কথা শোনোনি। খুব খুব ভাইকে একদম গ্রাম থেকে এখানে নিয়ে এসেছো। তুমি চুপ করবে? কেন কেন চুপ করবো আমি? কেন চুপ করবো বলো? আগে আমার টাকা চুরি করেছে, আমার গয়না চুরি করেছে, কই কিছু তো বলনি, ঠিকই এখানে জায়গা দিয়ে রেখেছো। আর এখন এখন কি করবে তুমি? আচ্ছা, তোর জন্য আমার মান সম্মান সব আজকে গেল। তোর মুখ আমি আর দেখতে চাই না। সরি ভাইয়া, সরি? কিসের সরি? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। এটাই তোমার বিচার? তো কি করব আমি? আজ যদি সালমার জায়গায় তোমার আপন বোন হতো তাহলে তুমি কি করতে? নুহা, তুমি তো খুব বেশি বলছো। প্রত্যেকটা ব্যাপারে তোমার নাক গলমটা কিন্তু ঠিক হচ্ছে না। রাইট, এই কথাটা যেন তোমার মনে থাকে। তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? তোর না বললাম বাসা থেকে বের হয়ে যেতে? এখনই তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। ভুল হয়ে গেছে ভাইয়া, আর হবে না।
সালমা, হাই সালমা, কোথায়? শোন, আজকে যা ঘটনা হয়েছে এর জন্য বাড়ির আর কেউ না জানে, ঠিক আছে? দাদা, এখানে 20,000 টাকা আছে, ঠিক আছে? বাড়িতে যাবে, কারো কিছু বলার দরকার নেই। যদি কেউ জিজ্ঞেস করে বলবি যে আমাদের কাজে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কেউ যেন না জানে এই ব্যাপারটা। আর হ্যাঁ, যদি কোনো কারণে যদি ফোন করতে হয় তুই আমাকে ফোন দিবি, আমি কথা বলবো। এখন তুই এখান থেকে যা। এখন আমি কি করবো? মুশকিল, বিষয়টা তো স্বাভাবিক না। স্বাভাবিক কোনো বিষয় হলে আমি তোমার অন্য কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করতাম, সেটা তো এখন আর সম্ভব না। কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। দোষ তো তোমার অবশ্যই আছে। গরিব হয়ে জন্ম নিয়েছে, তোমার দোষ আছে না? এটাই তো তোমার সবচেয়ে বড় দোষ। তুমি এক কাজ করো, বাড়ি চলে যাও, যাও। ভালো থেকো। আসলে সেই থেকে শিহাব সাহেবের সাথে আর আমার কোনো কথা হয় না। আমার খুব ঘৃণা হয়, কারণ এত সুন্দর একজন শিক্ষিত লোক, স্মার্ট ভদ্রলোক, ওনার এই ব্যবহার উনি এরকম করতে পারেন এটা আমি মেনে নিতে পারি নাই। আর এটাও উনি বুঝে গেছেন যে এটা আমি জেনে গেছি, যার কারণে হচ্ছে উনি ওনার ওয়াইফকে জড়িয়ে আমাকে নিয়ে নানান রকম কথাবার্তা বলছেন। মিস্টার শিহাবের স্ত্রীর সাথে আপনার যে রিলেশনটা ছিল এই বিষয়ে কথা বলার জন্য আপনার গার্লফ্রেন্ডের কাছে মিস্টার শিহাব গিয়েছিলেন, রাইট? হ্যাঁ, শিহাব সাহেব আমার গার্লফ্রেন্ডকে ওনার মতো করে সব কিছু বলল, এবং আমার গার্লফ্রেন্ডও ওনার সব কথা বিশ্বাস করছে। করার পরে হচ্ছে কি আমার গার্লফ্রেন্ড একদিন জরুরি ভিত্তিতে আমাকে দেখা করতে বলল, আমিও গেলাম। তারপর আমার গার্লফ্রেন্ড আমাকে বলল, তুমি মিস্টার শিহাবকে জানো? আজও চিনবো না কেন? আমার পাশে ফ্ল্যাটে থাকে, প্রতিবেশী না আমরা। ওনার স্ত্রীর সাথে তোমার কি সম্পর্ক? কি বুঝি নাই? ওনার স্ত্রীর সাথে তোমার সম্পর্কটা কি? লোকটা তোমার পর্যন্ত পৌঁছে গেছে? ছি ছি জামিল, একটা বিবাহিত নারীর সাথে তুমি না জেনে না বুঝে কোনো কথা বলবে না। ওই লোকটার চরিত্র সম্পর্কে তুমি জানো? সে নিজেই তো একটা খারাপ, যার কারণে সে সবাইকে সন্দেহ করে বেড়াচ্ছে। দেখো, উল্টোপাল্টা কথা বলবা না। কিছু না হলে কেউ নিজের স্ত্রী সম্পর্কে এসব কথা বলে? ও তুমি যেটা জানো না সেটা আমাকে চার্জ করতেছো। তুমি ওই লোকটা সম্পর্কে জানো? ও কি, ওর ক্যারেক্টার কি? ঠিক আছে, যাও। আমি কালকে ওনার স্ত্রীকে তোমার সামনে নিয়ে আসবো। ওনার স্ত্রীর মুখ থেকে শুনলে তুমি বুঝবা যে লোকটা কি। আর ওদের একটা ফ্যামিলি, ওই ফ্যামিলির টোটালটা একটা ডিজাস্টার ফ্যামিলি। দেখো, এসব উল্টোপাল্টা মিথ্যা কথা বলে তুমি আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করো না। ওরে শোনারে, আমি তোমাকে মিথ্যে কথা বলতে যাবো কেন? আর তুমি আমার বিশ্বাস করো না? ওই লোক কি বললো না বললো তাতে তুমি বিশ্বাস করে বসে আছো? আরে জানি এটা এমন করে না। আমি এটা নিয়ে তোমার মন খারাপ? দেখো, ওই যে বললো আমি নিতে পারি নাই। স্বাভাবিক ব্যাপার, তুমি নিবেই বা কেমনি? আমি শুনলে কি আমি নিতে পারতাম? এইসব চিন্তা বাদ দাও তো, এগুলো কিছুই না। সত্যি কথা বলতে সাবিয়া আমাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। তো কিভাবে বিশ্বাস করালেন আপনি? আমি নিরুপায় হয়ে পরদিন সাবিয়াকে ওনার স্ত্রীর সামনে নিয়ে যাই। কি শুরু করছো কি তুমি? ইউ লাভ মি অর নট? হ্যাঁ, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? এই যে সরি, লেট হলো না তো? না, লেটে কিছু নাই, শি ইজ মাই গার্লফ্রেন্ড। আর মানে আসলে হয়েছে কি, আপনারা আমার সম্পর্কটার জন্য ও সন্দেহ করছে আমাদের রিলেশনে এখন খুব নড়বড়ে অবস্থা, এবং এটার জন্য দায়ী হচ্ছে আপনার স্বামী। আপনার মানে আমি কি বলবো, এখন এটা সমাধান আপনার করা ছাড়া আসলে কোনো উপায় ছিল না। এই জন্য আপনাকে রেস্টুরেন্টে ডাকতে হলো। না না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। দেখুন, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি যে আমার কারণে বা আমাদের কারণে আপনাদের মাঝে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। আমি খুবই দুঃখিত। দেখুন, আপনি প্লিজ ওনাকে ভুল বুঝবেন না। জামিল ভাই আপনার কথা সব সময় বলে, সবসময় আমি আপনার কথা শুনতে শুনতে একদমই অভ্যস্ত হয়ে পড়েছি। ইনফ্যাক্ট এতটাই যে আমি জামিল ভাইকে বলেছি যে আপনাদের বিয়ের সময় সব দায়িত্ব কিন্তু আমার। আর একটা কথা কি,
যদি আসলেই আমাদের মাঝে তেমন কিছু থাকতো, আমি কিন্তু আজ এখানে আসতাম না আপনার সাথে কথা বলতে। আমরা শুধুমাত্র একজন আরেকজনের খুব ভালো প্রতিবেশী, এর বেশি আর কিছু নই। কিন্তু আসলে আপনার স্বামী যেভাবে কথাগুলো বলেছে তাতে যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে। আর সত্য না হলে নিজের স্ত্রীর সম্পর্কে কেউ এইসব কথা বলে, এটা আমার জানা ছিল না। আমি জানি একটা কথা কি, আপনি একজন মেয়ে, আপনি একটা মেয়ে হিসেবে বুঝবেন যে কোনো মেয়ের স্বামী যখন নিজের স্ত্রীর ব্যাপারে এসব কথাবার্তা বলে তখন কেমন লাগে, কতটা কষ্ট লাগে। কিন্তু আপনি ভুল বুঝবেন না, কোনো একটা কারণে, যে কোনো কারণেই হোক, আমার স্বামীর মনে আমাদের নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। আর সন্দেহের বীজ এমন যে একবার যদি বপন হয়ে যায় সারা জীবন থেকে যায়। কিন্তু দেখুন, আমি চাই না এই সন্দেহের কারণে বা আমাদের প্রবলেমের কারণে আপনাদের মাঝে কোনো সমস্যার সৃষ্টি হোক। আমি একদমই তা চাই না। ইনফ্যাক্ট উনিও তা চায় না। জামিল ভাই আমাকে নিজে বলেছে যে ওনার কারণে আমাদের সংসারের জন্য কোনো অশান্তির সৃষ্টি না হয়। আর সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মাঝে আর কোনো যোগাযোগ থাকবে না। আমি আগামী মাসে বাসা চেঞ্জ করবো। আমি আর এই বাসা থাকছি না। ঠিক আছে? আমি এখন কোথায় যাই, আপনারা কথা বলুন। আর প্লিজ আপনারা নিজেদের মাঝে কোনো ভুল বুঝাবুঝি রাখবেন না। আমার স্বামীর হয়ে আমি আবারও ক্ষমা চাচ্ছি। না প্লিজ, আমিও সরি, আমি আসলে না বুঝে অনেক কথা বলে ফেলেছি। ইটস ওকে, আমি চলি। হ্যাঁ, আপনারা ভালো থাকুন আর শীঘ্রই বিয়েটাও সেরে ফেলুন। থ্যাঙ্কস ফর কামিং। থ্যাঙ্কস। বাই। আচ্ছা, তারপর তো সবকিছু সমাধানই হয়ে গেল। আমার গার্লফ্রেন্ডের ভুল ভাঙলো, এরপর পরের মাসে আমি বাসা চেঞ্জ করি। তার মধ্যেই তার মানে আপনি বলতে চাচ্ছেন এই খুনের ব্যাপারে আপনি কিছু জানেন না? একদম সত্যি কথা বলছি অফিসার, আসলে সত্যি আমি কিছুই জানি না। এবং ওর পর থেকে তো ওনাদের সাথে বা ওদের সাথে আমার কোনো যোগাযোগই নেই। আচ্ছা, ব্যক্তিগতভাবে আপনার এই খুনের ব্যাপারে মতামতটা কি? এটা আমার বলাটা আমি জানি না মানে কতটুকু রাইটস হবে, তবে আমার যেটা মনে হচ্ছে যে এটা ওদের একদম পারিবারিক কলহের কারণে হতে পারে। ফ্যামিলির কোনো গ্যাঞ্জামের হওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে মিস্টার শিয়াব, আপনি এখন আসুন। তবে আমাদেরকে না জানিয়ে আপনি আপনার ফ্ল্যাটটা চেঞ্জ করবেন না। প্রয়োজনে আমরা আপনাকে থানায় ডাকবো, আমাদেরকে সহযোগিতা করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। নুহার স্বামীর জবানবন্দিতে ইঙ্গিত করে জামিলের সাথে নুহার একটি পরকীয় সম্পর্ক ছিল। কিন্তু জামিলকে জিজ্ঞাসাবাদ করা হলে জামিল পুলিশকে জানায় নুহার স্বামীর সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। প্রাথমিকভাবে জামিলের কথা যদি বিশ্বাস করা হয় তাহলে এটাই মনে হচ্ছে পারিবারিক কলহের কারণেই খুন হয়েছে নুহা। প্রিয় দর্শক, আসল সত্যটা আসলে কি? এই হত্যার পেছনে বা এই অপরাধের পেছনে কে আছে, কি আছে রহস্য, এবং সেই রহস্য কি উদ্ঘাটন করতে পারবে পুলিশ? কি ব্যাপার? তোমাকে এতবার ফোন দিয়েছিলাম, ফোন হচ্ছে না কেন? আরে আমি থানায় ছিলাম, আর থানায় থাকলে তো ওই যে ফোনটা সাইলেন্ট করা ছিল আর কি। তুমি কই গেছিলা? আমি আমার এক বান্ধবীর বাসায়। কিন্তু তুমি থানায় গেছিলে কেন? ওই যে নুহা ভাবি হত্যা মামলায় আমাকে ওরা সন্দেহ করছে, যার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত অফিস আমাকে ডেকে পাঠালো। তোমাকে সন্দেহ করার কারণ কি? ওনার হাজবেন্ড সন্দেহের তালিকা আমার নাম দিছে, যার জন্যে। পুলিশ কি বললো? পুলিশ আর কি বলবে? পুলিশ বলছে তদন্ত চলছে, যারা অপরাধী, যে অপরাধী তাকে ধরবে, শাস্তি পাবে সে। এই তো। তোমার কিছু হবে না তো? আমার আবার কি হবে? আমি কি এর মধ্যে আছি নাকি? আরে চলো, এত টেনশন করে কিছু নেই। স্যার 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 আমি কিচ্ছু করি নাই স্যার। আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার। স্যার সত্যি বলছি স্যার, স্যার সত্যি বলছি স্যার। স্যার
দেখো, যা যা জিজ্ঞেস করবো সব কিছু সত্য অ্যান্সার দিবা। জি স্যার। সালমার সাথে যা যা করেছো সবই সত্যি। জি স্যার, আমি ভুল করেছিলাম। আমি মাফ চাচ্ছি স্যার, আমাকে মাফ করে দিন। তোর ভাবি তোরে পছন্দ করতো না, এই কারণে তুই তোর ভাবিটার খুন করে ফেললি? হ্যাঁ, এসব এসব কি বলতেছেন স্যার? আমি কেন আমার নিজের ভাবিকে খুন করতে যাব? সালমার সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার ভাবি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর সেই রাগের বশবর্তী হয়ে তুমি এই কাজটি করেছো। ক্ষোভের বশে মানুষ সব করতে পারে, স্বীকার কর, তোর জন্য ভালো হবে। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। যেদিন ভাই আমাকে বাসা থেকে বের করে দেয় ওই দিনই আমি গ্রামে চলে যাই, আর ওই দিন থেকে এই পর্যন্ত আমি গ্রামেই ছিলাম স্যার। আপনারা চাইলে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। দেখো, গ্রামে বসে এসব করা যায় না, আমাদেরকে এগুলো শিখিয়ে কোনো লাভ নেই। সত্যি করে বলো, কেন খুন করলে আর কিভাবে করলে? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমাদেরকে এসব কথা বলে কোনো লাভ নেই। যে কাজের মেয়ের সাথে এসব করতে পারে তার দ্বারা অসম্ভব কিছুই না। সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। তার মানে কোনো কিছুতেই কাজ হবে না, তুমি তোমার ব্যবস্থা করো। স্যার, স্যার সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার সত্যি বলছি, স্যার সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। চলো আমার সাথে থানায় যেতে হবে। কোথায়? কেন? সেটা থানায় গিয়ে কথা বলবো। চলেন। মানে মানে কিছু না, অনেক ভদ্রলোক হয়েছে, চলেন। মানে কি করতেছেন আপনারা? বিশ্বাস, আমি অনেক নাটক সাজিয়েছি, আমি মাসে ভালোই করেছি, কিন্তু কোনো লাভ হলো না। ধরো, আপনাকে শেষ পর্যন্ত পড়তেই হবে। আপনি আপনারা কি বলছেন অফিসার? সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আপনি কিছু বুঝবেন না তো এখন? বুঝিয়ে বললে বুঝবেন। সালমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা তার গ্রামে যাই, কিন্তু গ্রামে যাই জানতে পারি যে সালমা সেখানে যাই, উল্টো প্রতি মাসে সে মোটা অঙ্কের টাকা পাঠায়। সেখান থেকে আমাদের সন্দেহ। আমরা অনেকভাবে সালমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমরা ব্যর্থ হই। শেষ পর্যন্ত মোবাইলটা আমরা ট্রেস করি এবং তার লোকেশনটা কালেক্ট করি। নিয়ে যাও, নিয়ে যাও। বল, কি করে দেখবি? দেখা 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 দেখে লোক স্যার, আমি আমার চোখে আর কেউ ছিল না স্যার, সত্যি কইতেছি, আমার চোখে কেউ নাই স্যার। আমি জানি না স্যার, আমার চাইনা না স্যার। মিজান, যা যা জিজ্ঞেস করবো সব কিছু সত্যি সত্যি আছে। একটা যদি ভুল কিছু বলো, পরিণতি কিন্তু খুবই ভয়াবহ। জি স্যার। তোমার এই দলের সাথে আর কে কে জড়িত? আমাদের কোনো দল নাই স্যার। খবরদার, একদম মিথ্যা বলবে না। এই জিনিস একা করা কোনোভাবেই পসিবল না। বলো, তোমার কাছে কজন আছে? স্যার, বলো। কেউ নাই তো স্যার, কেউ নাই। স্যার, স্যার, বলতেছি স্যার, বলতেছি স্যার। আমাদের দলে মোট সদস্য 10 জন স্যার। এই বল, সালমাকে কিভাবে পেলি? বল, বলতেছি স্যার। সালমাকে কিভাবে পেলি বল। সালমাকে পাইছি স্যার, ওই যে আমাকে দলের অন্যতম সদস্য জামিন, ওই একদিন আমার কাছে সালমারে নিয়ে আসে স্যার। এখন আমি কি করবো? কি আর করার আছে তোমার? আমি যা বলবো তা করতে পারবা? ও ভাই, আমার এখানে একটা কাজ হইলো। গুড গাই। তোমার তো কাজ দরকার আছে, আমি তোমাকে কাজ দেবো। চলো আমার সাথে চলো। হ্যাঁ, আর আমার সাথে যে থাকবা, আমার সাথে যাবা, কাউকে কিছু বলার দরকার নেই। কি ঠিক আছে? হ্যাঁ, চলো ব্যাগ নাও। আমি কাপড় রাখলাম, তুমি সামনে যাও, আমি আসতেছি। হ্যাঁ, আসো আসো, ভয় কিছু নেই। মিজান ভাই, দেখেন দেখেন,
কি অসহায় একটা মেয়ে। আমি দোকানে চা খাচ্ছিলাম, মানে কান্না করতে করতে বাড়ি চলে যাচ্ছে ব্যাগ নিয়ে। ওর মালিক এত অনেস্ট, মানে এত কত পরিশ্রম করে বাড়িতে। আমি চিনি ওর পার্সোনালি, খুব পরিশ্রমী মেয়ে এবং মানে খুব সৎ কাজ করে। ওর মালিক ওকে মায়ের বাড়ি থেকে বের করে দিচ্ছে। চিন্তা করে দেখুন, এরকম একটা অসহায় মেয়ে, ওর ইনকাম ওর ফ্যামিলি চলে ভাই। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, কিন্তু কথা হইলো তুমি সব কাজ করতে পারবে? হ্যাঁ, আমি সব কাজ পারি, সব কাজ করতে পারি। পারবে ভাই, পারবে। রিকোয়েস্ট করতেছি ভাই, দেখেন একটা অসহায় মেয়েকে আপনি সাহায্য করেন ভাই, প্লিজ রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। এই সজীব, ওই ওকে গেস্ট রুমটা দেখে দাও তো, ওকে নিয়ে যাও, থাকার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা নাও। যাও সামনে যাও, বসো। আরে তুমি তো একটা মাল, এই কারণেই তো তোমার আমি এত পছন্দ করি। ভাই সব হলো আপনার দোয়া ভাই, আপনার দোয়া ছাড়া কি সম্ভব ভাই, বুঝছেন? তবে টাকা পয়সা দিয়ে চেষ্টা করবেন। আচ্ছা, আর যদি টাকা পয়সা রাজি না হয় ভাবলে তো আপনি জানেন। আমার সদস্যরা স্যার বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক করে, সম্পর্ক করে তারপর তার করে জিম্মি করে, ওকে দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে, তারপর তাদেরকে দিয়ে কি করবো? তারপর তাদেরকে আটকে ওদেরকে দিয়ে দেহ ব্যবসা করি, পর্নোগ্রাফির ছবি তৈরি করি। আর যাদেরকে আয়ত্ত করতে পারিস না তাদের? স্যার যা করে আয়ত্ত করতে পারি না, ওপরে ব্ল্যাকমেল করি, বিভিন্ন টাকা পয়সা হাতায় নেই। যা বলতেছো সব সত্যি তো? কিছু মিথ্যা না তো? জি স্যার, মিথ্যা। যদি কোনো কিছু মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু পরিণতি খুবই ভয়াবহ। তোমার গ্রুপের সকল সদস্যদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আমাকে দিয়ে দেবে, ঠিক আছে? জি স্যার। শরীফ, দেখুন আর মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, এবার সত্যি সত্যি বলুন। নুহা যেদিন খুন হয়, আপনার মোবাইলের লোকেশন অনুযায়ী আপনি সেদিন বাড়িতেই ছিলেন, অথচ আপনি আমাদেরকে বলেছেন আপনি টাকা ধার করার জন্য আপনার এক বন্ধুর কাছে গিয়েছেন। আমরা যে হার্ড ড্রাইভটা জব্দ করেছি তার মধ্যে নুহার কিছু ভিডিও ছিল, সেগুলো আপনি গোপনে ধারণ করেছেন। মিস্টার জামিল, আই থিঙ্ক দিস ইজ রিয়েলি হাই টাইম এখন সত্য বলুন, আদারওয়াইজ আমরা যদি কোনো পদ্ধতি অবলম্বন করি, বিলিভ মি ইউ ওয়ন্ট লাইক ইট। দ্য চয়েস ইজ ইয়োর্স। আমি বলছি, নোয়ার সাথে পরিচয়ের পর থেকে আমি নোয়াকে টার্গেট করি। এবং সত্যি কথা বলতে আমাদের মধ্যে একটা রিলেশনও গড়ে ওঠে, এবং সেটা তার হাজবেন্ড টের পেয়ে যায়, যার কারণে হচ্ছে আমাকে বাসা ছাড়তে হয়। এরকম পরিস্থিতিতে আমি চিন্তা করলাম যে আমি নোয়াকে আমার হাতের মধ্যে নিয়ে আসবো। সেজন্য আমি তো বাসায় যাই। ফাইনালি তাহলে বাসাটা ছেড়ে দিলেন? উপায় কি ছিল আর বল? আমার মনে হয় যে দুজনের জন্যই ভালোই হয়েছে বিষয়টা। আর আপনি চাইলে কিন্তু অন্য ব্যবস্থা করতে পারি। জি, অন্য ব্যবস্থা মানে? না ঠিক আছে, সমস্যা নেই। এনিওয়েজ শুনুন, আপনি কিন্তু আজকে অবশ্যই আমার বাসায় খেয়ে যাবেন। না না না, খাওয়া দাওয়া দরকার কি? না খাবো না, থাক আছে না। মানে কি? মানে আজকে না, মানে আপনি না করলেই হলো নাকি? আপনাকে খেয়ে যেতেই হবে। তাহলে সেই স্পেশাল চাটা আগে থেকে। শিওর, ওয়াই নট। আপনি একটু বসুন, আমি এক্ষুনি গিয়ে চা নিয়ে আসছি। ঠিক। কি করছেন? আপনি আমাকে টাচ করবেন কেন? আপনি যাবেন ভাই, আপনি প্লিজ একটু জানেন আমি এখন চাপতে পারবো। মানে আমি যদি আপনার কথা শুনতাম, আপনি আমাদের ভিডিও করতেন? শিওকে এখন বলবো, আপনি এখন বেরো। যান প্লিজ, না, প্লিজ, যান না।
এমন কিছু হবে আমি নিজেও বুঝতে পারিনি। লোহা আপনাকে বিশ্বাস করত সরল মনে, কিন্তু তার এই বিশ্বাসের যে প্রতিদান আপনি দিয়েছেন সেটি কোনো মানুষের পক্ষে সম্ভব না। আপনার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আমাদের দেশের আইন আপনাকে সর্বোচ্চ শাস্তি দেবে এবং আমি নিশ্চিত করব যেন আপনি সর্বোচ্চ শাস্তিটাই পান। প্রিয় দর্শক, একটি প্রতারক চক্র ধ্বংস করে দেয় একটি পরিবার, ধ্বংস করে দেয় অনেকগুলো স্বপ্ন। সেই প্রতারকদের প্রতারণা থেকে বাদ যায় না যারা এই প্রতারণার শিকার হয়েছে তাদের আপনজনরাও। এই প্রতারকদের কাছ থেকে আমাদের বেঁচে থাকতে হলে আমাদের সচেতনতা তৈরি করতে হবে প্রতিটি জীবনে, প্রতিটি পরিবারে, প্রতিটি সংসারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আছে আমাদেরকে সাহায্য করবার জন্যে, কিন্তু সচেতনতা যদি আমাদের নিজেদের মধ্যে থাকে তাহলে হয়তোবা অনেকাংশে এরকম অপরাধ বা প্রতারণা কমে যাবে আমাদের এই সমাজ থেকে। সুন্দর হবে দেশ, জাতি হবে উন্নত। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.